পৃথিবীর সবচেয়ে কমন গ্রাফটিং সিস্টেম উইচ ইজ ট্রান্সপ্লান্টেশন বিটুইন টু ইন্ডিভিজুয়ালস বাট দে উইল বি অফ সেম স্পিসিস। এই যেমন মনে করো আমার আজকে কিডনি নষ্ট হলো, আমি তোমাদের কারো কাছে কিডনি চাই বসলাম যে আমার একটা কিডনি দাও আল্লাহর রাস্তায়। ওকে। আর এটা সমস্যাটা কি জানো? ইট ইজ অলওয়েজ রিজেক্টেড। অ্যালোগ্রাফট কিন্তু জিনোগ্রাফটের মতো, ইট ইজ অলওয়েজ রিজেক্টেড আনলেস পেশেন্ট ইজ অন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, ঠিক আছে? যার ইমিউনো তোমার পেশেন্টকে কনস্ট্যান্টলি লাইফ লং মানে মরার আগ পর্যন্ত ইমিউনোসাপ্রেসিভ ড্রাগে চলতে হবেই হবে, কিচ্ছু করার নাই। এই কারণে ট্রান্সপ্লান্টেশন পৃথিবীতে এত কস্টলি। ট্রান্সপ্লান্টেশন ইটসেলফ কিন্তু কস্টলি না। একটা অর্গান পাওয়ার, অর্গানের দাম মোটামুটি হয় ধরে নিলাম 1 লাখ 2 লাখ। কষ্টটা হয় যেন পোস্ট ট্রান্সপ্লান্ট পোস্ট পোস্ট ট্রান্সপ্লান্টেশনাল তোমার যে মেনটেনেন্সটা, এই মেনটেনেন্সের খরচে মানুষ ফকির হয়ে যায়। এই কারণে পৃথিবীতে তোমার ট্রান্সপ্লান্টেশন এত কস্টলি এখনো। তো আমি তোমাদেরকে ট্রান্সপ্লান্টের টাইপ গুলা পড়াইলাম যে কি কি গ্রাফট আছে। তাহলে গ্রাফট যেহেতু পাইছো, এবার কি করবো আমরা? গ্রাফট রিজেক্ট করে দিব। গ্রাফট শরীরে আসছে, আমার দরকার নেই, গ্রাফট রিজেক্টেড। ওকে। তাহলে আমি তোমাদেরকে নিয়ে শুধু এখন একটা গ্রাফটই পড়াবো যেটা পৃথিবীতে সবচেয়ে কমন এবং সবচেয়ে বেশি যে গ্রাফটিংটা হয়, উইচ ইজ অ্যালোগ্রাফট। এবার আমি অ্যালোগ্রাফটকে রিজেক্ট করে দিব। ওকে। অ্যালোগ্রাফট রিজেক্ট হওয়ার বেসড অন টাইম, অ্যালোগ্রাফট রিজেক্ট হওয়ার 3টা পদ্ধতি আছে। এক হলো হাইপার অ্যাকিউট রিজেকশন, বাকি দুইটা তোমরাই জানো। এক হলো গিয়ে অ্যাকিউট রিজেকশন, আর এক হলো ক্রনিক রিজেকশন। ঠিক আছে? হাইপার অ্যাকিউট রিজেকশনটা কি? ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস কতটা ইনস্ট্যান্টেনিয়াস? ইট অকার্স অন ওটি টেবল। তুমি পেশেন্টকে ওটি টেবিলে নিয়ে বসাইছো, ঠিক মতো মাথা টাথা খাটায়া এইচএলএ সাব টাইপিং করো নাই, ব্লাড ক্রস ম্যাচিং করো নাই, পেশেন্টের গ্রাফট বসাইছো, গ্রাফট বসানোর সাথে সাথে রিজেক্ট হয়ে যাবে চোখ বন্ধ করে। ওকে। অ্যাকিউটের টাইম কতক্ষণ লাগে? 10 to 14 days আফটার, 10 to 14 days আফটার ট্রান্সপ্লান্টেশন। ওকে। আর ক্রনিকটা হয় আফটার সেভারাল মান্থস অর ইয়ার, কয়েক মাস থেকে, অনেক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত, প্রায় 10-20 বছর। তুমি যদি আজকে ধারণা করে রাখো যে তুমি কোন একটা অর্গান ড্যামেজ হলো, তুমি ভাই একটা ট্রান্সপ্লান্টেশন নিলা, ট্রান্সপ্লান্টেশন আলহামদুলিল্লাহ তুমি ভালো, সারা জিন্দগি ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খায় চলতেছো, সারা জিন্দগি হেলদি ডায়েটে চলতেছো, এক্সারসাইজ করতেছো, ফুল রিপ বাফট হয়ে গেছো, খুবই হেলদি, কোনো আজে বাজে জাঙ্ক ফাস্ট ফুড কিচ্ছু খাচ্ছ না, এমনকি ফ্রেশ অক্সিজেন ব্রিথ করতেছো, অর্গানিক খাবার খাইতেছো। তারপরও 20 বছর হোক, 30 বছর হোক, 40 বছর হোক, তোমার গ্রাফট রিজেক্ট হতে বাধ্য। গ্রাফট ট্রান্সপ্লান্টেশন কখনোই একটা মানুষকে তার প্রপার লাইফ স্প্যান এনশিওর করে না, এটা মনে রাখবা। ওকে। এবার আসো হাইপার অ্যাকিউট। ওকে। এবার আসো হাইপার অ্যাকিউট। হাইপার অ্যাকিউটে কি ঝামেলা হয়? যেহেতু এটা একটা সলিড অর্গান, একটা সলিড অর্গানের ভিতর কি থাকে? অর্গান ইটসেলফ, তার সাথে কি থাকে? ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলের ভিতর কি থাকে? ব্লাড, ব্লাড গ্রুপ। এই ব্লাড গ্রুপের ঝামেলাটা যেটা, এটা হচ্ছে এমন একটা গ্রাফট রিজেকশন, এমন একটা গ্রাফট রিজেকশন হাইপার অ্যাকিউট which occurs within minutes, within minutes of transplantation। এবং এইটার মেকানিজমটা বা এটার প্যাথোজেনেসিসটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপ মিসম্যাচিং, মিসম্যাচিং এর জন্য। ঠিক আছে? মিসম্যাচিং এর জন্য কি ঝামেলা হয়? তোমার নিজস্ব ব্লাড আছে, অর্গানের একটা অর্গান যে হোস্টের ছিল, সে সরি যে ডোনারের ছিল, এই গ্রাফটা, এই গ্রাফটা ডোনারের, তার ব্লাড গ্রুপের কিছু ব্লাড ছিল। এখন আমরা তো পুরো অর্গানটার ব্লাডে, ব্লাড পুরো ধুয়ে পুরো শুকনা অর্গান তো আমরা পাঠাই না, অর্গানের ভিতর কিছুটা ব্লাড তো থেকে যায় তার ডোনারের। ডোনারের ব্লাড আর তোমার ব্লাড এই যে মিক্স হয়, তোমার আর ডোনারের ব্লাড গ্রুপ যদি এবিও ব্লাড গ্রুপ ম্যাচ না করে, ম্যাচ না করার সাথে সাথে এবিও অ্যান্টিবডিজ ডেভেলপ করা শুরু করবে, প্রিফর্মড
এবিও অ্যান্টিবডিজ ডেভেলপ করবে। এবিও অ্যান্টিবডিজ কি করবে? গ্রাফট অ্যাটাক করবে, ইনস্ট্যান্ট গ্রাফট রিজেকশন হবে। ওকে, ইনস্ট্যান্ট গ্রাফট রিজেকশনের একটা খুবই ক্যারেক্টারিস্টিক একটা ফিচার আছে। এই ফিচারটাকে কি বলে জানো? এটাকে বলে তোমার হোয়াইট গ্রাফট। হোয়াইট গ্রাফট কি? তুমি একটা অর্গান নিয়ে এসছো, মনে করো তুমি লিভার ট্রান্সপ্লান্ট করতেছো। লিভার একটা পেশেন্টের ডোনার থেকে খুলে নিছো একটা পোর্শন, এই পোর্শনটা হোস্টের গায়ে লাগাইলা। লাগানোর সময় তুমি দেখতেছিলে লিভার ছিল রেড। ইমিডিয়েটলি এবিও মিসম্যাচের জন্য, এবিও মিসম্যাচের জন্য গ্রাফটার কালার ছিল রেড, গ্রাফটার সাথে সাথে হোয়াইট হয়ে যাবে। ওকে, এই জন্য এটাকে হোয়াইট গ্রাফট রিজেকশনও বলে। হাইপার অ্যাকিউটের আরেকটা নাম হচ্ছে হোয়াইট গ্রাফট রিজেকশন। ঠিক আছে, এখন তোমার কথা হলো ভাইয়া এই হোয়াইট গ্রাফট রিজেকশন দেখবো কখন? এটা ওটি টেবিলের মধ্যে। ওটি টেবিলে তুমি অপারেশন করতেছো, ওটি টেবিলের মধ্যে তুমি দেখবা অর্গানটা লাগানোর সাথে সাথে তুমি 1 মিনিট 2 মিনিট ওয়েট করবা, দেখবা অর্গান লাল থেকে একদম ফিকে সে সাদা হয়ে গেছে। তো এটাকে কিভাবে প্রিভেন্ট করবা? ওকে, এটা প্রিভেন্ট করার টেকনিক হচ্ছে একটাই, প্রি অপ অবশ্যই ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং করবা। এন্ড একটা কাজ না করলে না, যেটা যে কোনো ক্রাফটের ক্ষেত্রে করতে হয়, দ্যাট ইজ এইচএলএ সাবটাইপিং, মানে এমএইচসি মলিকিউল 10/10 ম্যাচ করাতে হবেই তোমাকে। ওকে, এবার আসো ক্রনিক। আমি অ্যাকিউটটা পরে পড়াচ্ছি, ক্রনিকটা আগে পড়াই, ক্রনিকে তেমন পড়ানো নেই। অ্যাকিউটটা হচ্ছে মেইন পড়াশোনা, এবং অ্যাকিউটটা পরীক্ষাতে জিজ্ঞাসা করে এবং তোমার রিটেনে আসতে পারে, পসিবিলিটি আছে। ক্রনিক রিজেকশনটা দেখো। ক্রনিক রিজেকশনটা কি? তোমার কিউমুলেটিভ এফেক্ট, এটা একটা কিউমুলেটিভ এফেক্ট অফ all type of all type of antigen over the course of several months or years. তোমাকে কেউ কি বলছে যে তোমার শরীরে আজকে আমি অর্গান লাগাইলাম আর ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ তোমারে খাওয়াই দিলাম, তোমার মানে গ্রাফটকে তোমার বডির অ্যান্টিবডি বা তোমার বডির যে ইমিউন সিস্টেম অ্যাটাক করবে না? অ্যাটাক একদমই করবে না এরকম কোনো কথাই নাই আপু। অ্যাটাক করবে, অ্যাটাক করাটা এটা করতে বাধ্য। কারণ ইমিউনো সাপ্রেসিভ ড্রাগের তো একটা হাফ লাইফ আছে, ওটা একটা নির্দিষ্ট সময় পর ডিপ্লিট করে না, ইমিউন সিস্টেম কি আবার তোমার মানে কি বলে এই, কি বলে রিবাউন্ড এক্সাইটেড হয়ে যাবে না? রিবাউন্ড ইমিউন রেসপন্স হবে না? তো যতটুকুই হোক, খুবই অল্প পরিমাণেই হোক, ওই অল্প পরিমাণটুকু তো যথেষ্ট। একটু 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 করে তোমার অর্গানকে ড্যামেজ করতে 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 ওভার দ্য কোর্স অফ সেভারাল মান্থস অর ইয়ার্স, একদম 10 বছর 20 বছর গিয়ে একটু একটু করে ড্যামেজ হয়েছে, ফাইনালি ফুল অর্গান ড্যামেজ হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে আমরা তোমার যে গ্রাফটা আছে, গ্রাফটের মধ্যে কি কি অ্যান্টিজেন থাকতে পারে? একটা হচ্ছে মেজর কিছু অ্যান্টিজেন থাকতে পারে, আর কিছু মাইনর অ্যান্টিজেন থাকতে পারে। মেজর অ্যান্টিজেন ইজ অলওয়েজ এমএইচসি মলিকিউল, মানে এমএইচসি অ্যান্টিজেন, যেটা ওই গ্রাফটের যে এমএইচসি ছিল ওইটার সাথে তোমারটা, তুমি তো ওই যে একদম 20,000 বা 7,500 অ্যালিল তো ম্যাচ করাইতে পারবে না কোনো মতে। 10-9 বা 10-8 বা 10-7 ম্যাচ করাইছো, আমরা 10-7 পর্যন্ত ম্যাচ করলে আমরা ট্রান্সপ্লান্টেশন করে ফেলতে পারি, ঠিক আছে? 7-এর কম হলে আমরা ওটা কখনো নেই না। তো এই এমএইচসি মলিকিউলার ডিফারেন্সের জন্য হতে পারে একটা, এটা মেজর অ্যান্টিজেন। মাইনর কিছু অ্যান্টিজেন হচ্ছে নর্মাল বডিলি প্রোটিনস। নর্মাল কিছু বডিলি প্রোটিন থাকে আমাদের, যেখানে ওয়ান অর মোর অ্যামিনো অ্যাসিড, সরি, আচ্ছা, তোমাদের দেখতে পাচ্ছ স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। মাইনর অ্যান্টিজেনের মধ্যে আমরা নর্মাল বডিলি প্রোটিন আছে হ্যাভিং ওয়ান অর মোর, মানে মোর দেন ওয়ান অ্যামিনো অ্যাসিড ডিফারেন্স। বিষয়টা কি আমি তোমাদেরকে বুঝায় বলি। তোমার আমার বডির অনেক প্রোটিন আছে, একদম প্রোটিন হুবহু স্ট্রাকচারালি তো কখনোই সেম হবে না। তোমার আমার বডির প্রোটিন, তোমার আমার বডির প্রোটিন তো অবশ্যই কখনো না কখনো একটা অ্যামিনো অ্যাসিড তো কোনো এদিক সেদিক তো হবে। তোমার আমার অ্যামিনো অ্যাসিড তো সবগুলো একদম সিরিয়ালি সব সেম হবে না। এই কারণে এই তোমার যে প্রোটিনটা বডির
আর আমার বডির প্রোটিন যেহেতু সেম হবে না, তোমার বডি তোমার গ্রাফটের প্রোটিনটাকে অবশ্যই আমার ইমিউন সিস্টেম হচ্ছে ফরেন অ্যান্টিজেন হিসেবে ডিটেক্ট করে সেটার এগেইনস্টে তোমার ইমিউনিটি ডেভেলপ করবে। এটা হলো এক নাম্বার রিজন। ওকে, এটা হলো ক্রনিক রিজেকশনের এক নাম্বার রিজন। দুই নাম্বার রিজন হতে পারে সাইড এফেক্টস অফ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ। এটা অলওয়েজ মনে রাখবা, ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ কিন্তু নিজে ইটসেলফ কিন্তু তোমার সাইটোটক্সিক। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ কিন্তু সাইটোটক্সিক ড্রাগ, এটা কিন্তু নিজে হচ্ছে অর্গান ড্যামেজ করতে পারে কিছু কিছু ক্ষেত্রে। এটা শুধুমাত্র ইমিউনোসাপ্রেশন করে না, এটা পারলে কিন্তু গ্রাফট ড্যামেজও করতে পারে। ওকে, আর ফাইনালি অ্যাথেরোস্ক্লেরোসিস। ফাইনালি হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিস কি? ডায়াবেটিস মেলাইটাসের যে পেশেন্ট, এরা ক্রনিক রিজেকশন অনেক বেশি ফেস করে। এদের ক্রনিক রিজেকশন রেট অনেক হাই থাকে। কেন? কারণ হচ্ছে তোমার মানে ফর আ ভেরি লং টাইম অ্যাথেরোস্ক্লেরোসিসের জন্য তোমার এই যে গ্রাফট গুলো থাকে, গ্রাফটের মধ্যে প্রপার ব্লাড সাপ্লাই হতে পারে না। গ্রাফট ইস্কিমিয়া হয়। গ্রাফট ইস্কিমিয়া হওয়ার জন্য ডায়াবেটিসের পেশেন্টদের তোমার ভেরি লং টার্ম মানে তোমার আবার একজন সুস্থ মানুষের যদি কোনো গ্রাফট দেওয়া হয়, তার যদি 10-20 বছর চলে, একজন ডায়াবেটিসের পেশেন্টের গ্রাফট দিলে তার ক্রনিক রিজেকশন মাত্র 5 বছর বা 4 বছরের মধ্যে হয়ে যাবে। এটাই হলো কি তোমার এই মানে ডায়াবেটিসের সমস্যা। এ কারণে উৎসাহিত করা হয় না। আচ্ছা, এবার আসি অ্যাকিউট রিজেকশন। এটা হচ্ছে আমাদের মেইন পড়াশোনা। এবার হচ্ছে অ্যাকিউট রিজেকশন। অ্যাকিউট রিজেকশন দুই মেথডে হতে পারে, আর মনে রাখবা অ্যাকিউট রিজেকশন ইজ অলওয়েজ সেল মিডিয়েটেড। সেল মিডিয়েটেড মানে কি? এখানে তোমার হচ্ছে টি সেল, এখানে হচ্ছে তোমার টি সেল অ্যাক্টিভেটেড ইমিউন রেসপন্স ডেভেলপ করবে। আর অ্যাকিউট রিজেকশন অলওয়েজ দুই ধরনের হয়, ওয়ান ডাইরেক্ট এন্ড টু ইনডাইরেক্ট। এটা মনে রাখবা কিভাবে যে ভাইয়া ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট কোনটা বুঝবো কিভাবে ভাইয়া? এটা অলওয়েজ দেখবা যে ডিপেন্ডস অন হুজ এপিসি ইট ইজ। কোন এপিসি? এখানে ডেনড্রাইটিক সেলের কথা বলতেছে, এখানে স্পেসিফিক্যালি ডেনড্রাইটিক সেল নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, কার ডেনড্রাইটিক সেল এটা তোমাকে অলওয়েজ বুঝতে হবে। সেল মিডিয়েটেড যে তোমার সেল মিডিয়েটেড মানে কি? টি সেলকে অ্যাক্টিভেট করতেছো না, তো টি সেলের কাছে অ্যান্টিজেন নিয়ে কে যায়? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অবশ্যই, তো ওই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল কার কাছ থেকে আসবে? এটা কি তোমার ডোনারের কাছ থেকে আসবে নাকি তোমার এটা রিসিপিয়েন্টের কাছ থেকে আসবে? কিভাবে মনে রাখবা? ডি ফর ডোনার, ডি ফর ডাইরেক্ট। ডোনারের ডেনড্রাইটিক সেল যদি ইমিউন রেসপন্স তৈরি করে তাহলে এটাকে বলবা ডাইরেক্ট মেথড। আর যদি রিসিপিয়েন্টের বা হোস্টের ডেনড্রাইটিক সেল ইমিউন রেসপন্স তৈরি করে তাহলে এটাকে বলবা ইনডাইরেক্ট মেথড। ওকে, গেল। এবার তোমাদেরকে দুটা মেথড একটু পড়াই সিরিয়ালি। ডাইরেক্টের ক্ষেত্রে হয় কি? মনে করো তুমি একটা অর্গান ট্রান্সপ্লান্টেশন করলা, একটা অর্গান ট্রান্সপ্লান্ট করলো বা একটা গ্রাফট দিলা, মনে করো কারো কিডনি ট্রান্সপ্লান্ট করলা, কারো হার্ট ট্রান্সপ্লান্ট করলা। তো হার্টের বা কিডনির, আচ্ছা হার্ট কিডনি বাদই দাও, তোমার স্কিন মনে করো অন্য কারো শরীর থেকে একটা স্কিন এনে তুমি লাগাইছো। ওকে, অন্য কারো স্কিন এনে লাগাইছো। তো ওইখানে ডেনড্রাইটিক সেল আছে না? আচ্ছা স্কিন বাদ দাও, তুমি কিডনি না, মনে করো কিডনিতে কিডনি ডেনড্রাইটিক সেল আছে না, কিডনির অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো যার অর্গান, সে ডোনারের অর্গানের ডেনড্রাইটিক সেল, ডোনার্স ডেনড্রাইটিক সেল পিকস আপ অ্যান্টিজেন। এটা কোন অ্যান্টিজেন? এটা হচ্ছে ডোনারের টিস্যু সেলের অ্যান্টিজেন। মানে কিডনি, তুমি যে কিডনিটা ট্রান্সপ্লান্ট নিছো কিডনির অ্যান্টিজেন এটা। এটা নেয় এই পেপটাইড, এই পেপটাইড অ্যান্টিজেন। এবং ইউজুয়ালি এই অ্যান্টিজেনটা পেপটাইড অ্যান্টিজেন হয় কিন্তু, কারণ আমি পড়াইছি টি সেল ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন প্রেজেন্টেশন কিন্তু হচ্ছে তোমার পেপটাইড, অলওয়েজ পেপটাইড। প্রোটিন অ্যান্টিজেন প্রেজেন্টেশন কিন্তু অলওয়েজ টি সেল ডিপেন্ডেন্ট হয়, এটা পড়াইছিলাম। তো টি পেপটাইড অ্যান্টিজেন প্রেজেন্টেশন বাই ডেনড্রাইটিক সেল। মজার ব্যাপার, এই ডেনড্রাইটিক সেল কিন্তু হোস্টের নিজেরও না, এই ডেনড্রাইটিক সেলও হইতেছে তোমার ডোনারের, আবার যে অ্যান্টিজেনটা প্রেজেন্ট করতেছে এটারও ডোনারের, তোমার ট্রান্সপ্লান্টের। তো নিল, নিয়ে কার কাছে প্রেজেন্ট করলো? এটা নিয়ে যাবে লিম্ফ নোডের ভিতরে। ওকে, লিম্ফ নোডে নিয়ে যাবে। লিম্ফ নোডে কার কাছে নিয়ে যাবে? লিম্ফ নোডে থাকে কারা? টি লিম্ফোসাইটস।
টি লিম্ফোসাইটস এর কাছে নিয়ে যাবে, নিয়ে গেলে দুইটা ঘটনা ঘটবে। ওকে, এক নাম্বার হচ্ছে যদি অ্যান্টিজেনটা এমএইচসি ওয়ান মলিকিউলের সাথে বাইন্ড করা থাকে, কোনো কারণে এমএইচসি ওয়ান মলিকিউলের সাথে বাইন্ড করা থাকে, এমএইচসি ওয়ান বাইন্ড করা মানে কি, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন হবে। ওকে, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন হবে। সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন হলে গ্রাফটের গ্রাফটের তোমার হচ্ছে ভেসেলে গ্রাফট ভেসেল অ্যাটাক হবে, গ্রাফট ভেসেলস আর অ্যাটাক। গ্রাফটের যে ব্লাড ভেসেল গুলো আছে না, প্রত্যেকটা গ্রাফটের তো নিজস্ব ব্লাড ভেসেল থাকে। ওকে, সে ব্লাড ভেসেলের এন্ডোথিলিয়াল লাইনিং অ্যাটাক হবে, এন্ডোথিলিয়াল লাইনিং অ্যাটাক হবে। এন্ডোথিলিয়াল লাইনিং এ যদি অ্যাটাক হয় তাহলে হচ্ছে ভাস্কুলার ড্যামেজ হবে, ভাস্কুলার ড্যামেজ হলে তোমার গ্রাফট রিজেকশন হবে। ওকে, এই গেল আমার একটা পয়েন্ট। আর যদি কোনো কারণে এমএইচসি টু মলিকিউল, সরি এত উঁচুতে না, এখানে রাখি, এমএইচসি টু মলিকিউলের সাথে বাইন্ড হয়, এই অ্যান্টিজেনটাকে এমএইচসি টু মলিকিউলের সাথে বাইন্ড করে টি সেলের কাছে রিপ্রেজেন্ট করে, তাহলে এইটা কোনটা অ্যাক্টিভেট হবে, হেল্পার টি সেল। হেল্পার টি সেল অ্যাক্টিভেশন। এরপরেরটুকু আমি আর বলবো না, কারণ এরপরেরটুকু আমি তোমাদেরকে 50 বার পড়াইছি। হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হবে, ইন্টারলিউকিন টু তৈরি হবে, ইন্টারলিউকিন টু তোমার হচ্ছে গিয়ে সাইটোটক্সিক টি সেলকে আবার অ্যাক্টিভেট করবে। ইন্টারলিউকিন টু শুধু সাইটো মানে ইন্টারলিউকিন টু নাইভ হেল্পার টি সেলকে অ্যাক্টিভেট করে, ইন্টারলিউকিন টু সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে। সাইটোটক্সিক টি সেল আবার কি করবে, এন্ডোথেলিয়াল লাইনিং কে ড্যামেজ করবে, এন্ডোথেলিয়াল লাইনিং ড্যামেজ হলে ভ্যাসকুলার ড্যামেজ হবে, ভ্যাসকুলার ড্যামেজ হলে গ্রাফট রিজেকশন হবে। আমি তাহলে আরেকবার বলি, এটা অর্গান ট্রান্সপ্লান্ট করছে, ডোনারের ডেনড্রাইটিক সেল ডোনারের পেপটাইড অ্যান্টিজেনকে পিক আপ করবে টিস্যুর ভিতর থেকে, পিক আপ করে ও ব্লাড স্ট্রিমের ভিতর দিয়ে পাস করবে, পাস করতে 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 হোস্টের লিম্ফ নোডে যে পৌঁছাবে, হোস্টের লিম্ফ নোডের কাছে গিয়ে টি লিম্ফোসাইটের কাছে যাবে। এখন যদি এই পেপটাইড অ্যান্টিজেনটা ডেনড্রাইটিক সেলের মধ্যে এমএইচসি ওয়ান মলিকিউল দিয়ে বাইন্ড করা থাকে, তাহলে এটা সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করবে, সাইটোটক্সিক টি সেল এন্ডোথিলিয়াল লাইনিং কে অ্যাটাক করবে, এন্ডোথিলিয়াল লাইনিং কে অ্যাটাক করলে এন্ডোথিলিয়াল লাইনিং ড্যামেজ হবে, ভাস্কুলার ড্যামেজের জন্য গ্রাফট রিজেকশন হবে। আর যদি কোনো কারণে এমএইচসি টু মলিকিউলের সাথে বাইন্ড করে, এমএইচসি টু মলিকিউলের সাথে বাইন্ড করলে হেল্পার টি সেল অ্যাক্টিভেট হবে, হেল্পার টি সেল অ্যাক্টিভেট হলে সেটা ইন্টারলিউকিন টু কে তোমার জেনারেট করবে, এক্সেসিভ ইন্টারলিউকিন টু জেনারেট হলে সেটা সাইটোটক্সিক টি সেলকে আবার অ্যাক্টিভেট করবে, সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করলে এটা পরবর্তীতে তোমার ওই সেম কাজ, তোমার ভাস্কুলার যে লাইনিং আছে না, গ্রাফটের ভাস্কুলার লাইনিং, সেটাকে অ্যাটাক করবে, সেটাকে অ্যাটাক করলে তোমার আলটিমেটলি এই ভাস্কুলার লাইন। ওকে, এটাই হলো ডাইরেক্ট। এবার হলো ভাইয়া ইনডাইরেক্ট। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, আমার ডাইরেক্ট পর্যন্ত সবাই বুঝতে পারছো? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা নেক্সট পয়েন্টে যাই, উইচ ইজ রিসিপিয়েন্ট ডেনড্রাইটিক সেল। এবার ডেনড্রাইটিক সেল আমি নিলাম, কিন্তু কার? রিসিপিয়েন্টের ডেনড্রাইটিক সেল। ব্যাপারটা তো সিম্পল, তুমি যে গ্রাফটা শরীরের ভিতর ঢুকাইলা, এই গ্রাফটের ভিতর যে ব্লাড সাপ্লাই হবে, শুধুমাত্র তো গ্রাফটের ডেনড্রাইটিক সেল গিয়ে তোমার লিম্ফ নোডে যাবে না। কেন? তোমার নিজস্ব যে ডেনড্রাইটিক সেল বা নিজস্ব যে ম্যাক্রোফেজ আছে, নিজস্ব যে তোমার ব্লাডের মধ্যে তোমার ফ্রি রোমিং যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আছে, এগুলা কি তোমার অর্গানের ভিতর দিয়ে পাস করবে না ব্লাড সার্কুলেশনের টাইম? এই সার্কুলেশনের টাইম যদি এই সেলগুলা পাস করে, তাহলে এগুলো কি গ্রাফটের ভিতর দিয়ে যাবে না? আর অলওয়েজ মনে রাখবা, পৃথিবীতে যে কোনো অর্গানের কথা বলো, সেই অর্গান তো তোমার অলওয়েজ হচ্ছে সেলুলার টার্নওভারের দিকে যায়, সমস্ত অর্গানের সেলুলার টার্নওভার হয়, তাই না? সেল ডিস্ট্রাকশন হয়, সেল রিজেনারেশন হয়। তো এই যে যখন সেল ডিস্ট্রাকশন হয়, তখন এই যে তোমার রিসিপিয়েন্টের যে ডেনড্রাইটিক সেল, ইট এনগালফস সাম শেডেড অফ টিস্যু, কিছু পরিমাণ টিস্যু সেল যখন শেড অফ হয়ে যায় সেলুলার টার্নওভারের টাইম, সেগুলো কি সে তোমার ইনজেস্ট করে ফেলে। ইনজেস্ট করলে কি হয়? এটা তো অবশ্যই ফরেন অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেনকে দেখলে সে কি করবে, কি করবে সে অ্যান্টিজেনকে, ফরেন অ্যান্টিজেনকে সে বাইন্ড করবে এমএসসি মলিকিউলের সাথে। ভেরি গুড, এমএসসি মলিকিউলের সাথে বাইন্ড করলে এখন কি করবে? এটা যদি হয় এমএসসি ওয়ান, তাহলে কি ঘটনা ঘটবে? এমএসসি টু হলে তাহলে কি ঘটনা ঘটবে? হুবহু সেম। এমএসসি ওয়ান হলে টি সেল অ্যাক্টিভ, এই যে তোমার সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন, আর এমএসসি টু হলে তোমার হেল্পার টি সেল অ্যাক্টিভেশন।
এখানে কাহিনী সেম, তোমার ইন্টারলিউকিন 2 রিলিজ হবে। ইন্টারলিউকিন 2 কি করবে? সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেশন করবে। এরপর কি করবে? তোমার এন্ডোথিলিয়াল লাইনিং অ্যাটাক করবে। এন্ডোথিলিয়াল লাইনিং অফ গ্রাফট অ্যাটাক হবে। অ্যাটাক হলে তোমার ভ্যাসকুলার ড্যামেজ, সরি, ভ্যাসকুলার ড্যামেজ, গ্রাফট রিজেকশন। আর এখানে জাস্ট এই টি সেল অ্যাক্টিভেশন কে করো কি এন্ডোথেলিয়াল লাইনিং এর সাথে অ্যাটাচ করে দাও। তো রিসিপিয়েন্টের ডেনড্রাইটিক সেল শেডেড অফ কিছু টিস্যু সেলকে তোমার এনগালফ করবে। যেহেতু এটা ফরেন অ্যান্টিজেন, এটাকে এমএচসি মলিকিউলের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পর এমএচসি 1 মলিকিউল তোমার হলো, যদি এমএচসি 1 মলিকিউল হয়, সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেট হবে, এন্ডোথেলিয়াল লাইনিং অফ গ্রাফট কে অ্যাটাক করবে, ভ্যাসকুলার ড্যামেজ হবে, গ্রাফট রিজেকশন হবে। যদি এমএচসি 2 মলিকিউলের সাথে বাইন্ড হয়, হেল্পার টি সেল আগে অ্যাক্টিভেট হবে, সেটা ইন্টারলিউকিন 2 রিলিজ করবে, which will further activate a cytotoxic T cells। তারপরে প্রসেসটা সেম। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মেথড হুবহু সেম, পার্থক্য শুধু হলো ডোনার রেড ডেনড্রাইটিক সেল না রিসিপিয়েন্টের ডেনড্রাইটিক সেল, এটা আমাদেরকে ডিফারেন্সিয়েট করাটা জরুরি। এটাই ইনডাইরেক্ট আর ইনডাইরেক্টের মধ্যে পার্থক্য। তাহলে আলটিমেটলি কথা হলো যে ভাইয়া, আমরা রিজেকশনকে প্রিভেন্ট করার জন্য কি কি টেস্ট করতে পারি, একটা ট্রান্সপ্লান্টেশনের আগে আমরা কি কি টেস্ট করতে পারি, এটা একটু সুন্দর করে তোমরা সিরিয়ালি লিখে রাখো। ওকে? মানে আমাদেরকে কি কি মেজার্স নিতে হবে। যে তোমাকে একটা কোশ্চেন করতে পারে যে মেনশন দ্য মেজার্স টেকেন টু প্রিভেন্ট গ্রাফট রিজেকশনস, এটা একটা হেডলাইন দিয়ে লিখে রাখো। মেনশন মেজার্স টু প্রিভেন্ট গ্রাফট রিজেকশন। ওকে? কি কি মেজার্স নিব? এক নাম্বারই হচ্ছে ব্লাড গ্রুপ এন্ড তোমার ক্রস ম্যাচিং। ঠিক আছে? ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং সবার আগে। ওকে? 2 নাম্বার হচ্ছে এইচএলএ সাবটাইপিং করবা। এইচএলএ সাবটাইপিং কিভাবে করবা? পিসিআর সিকোয়েন্সিং করতে পারো, অথবা মাইক্রো সাইটোটক্সিসিটি টেস্ট করতে পারো। এটা নিয়ে ডিটেলস কখনো জিজ্ঞেস করবে না, জাস্ট নামগুলা পড়ে রাখো। অথবা মিক্সড লিম্ফোসাইটিক রিয়াকশন করতে পারো। ওকে? আর গ্রাফট রিজেকশন হচ্ছে কি হচ্ছে না এটা মনিটর করতে পারো, মনিটর করতে পারো। ঠিক আছে? 4 নাম্বার ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস দিবা অবশ্যই। যে কোনো গ্রাফট দিলে ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট না দিলে গ্রাফটের এত কোটি টাকা বা এত লাখ লাখ টাকা খরচ করার কোনো মানে হয় না। ওকে? এমনি তো আসলে কোনো মানে হয় না, কারণ আলটিমেটলি একটা সময় গ্রাফট রিজেক্ট হবেই। তারপরও একটা লং টাইম যে তোমার হচ্ছে গিয়ে কোয়ালিটি অফ লাইফ মেনটেন করা, একটু হায়াত হায়াত দারাজ করা, যা হালকা পাতলা কতটুকু তো আমাদের দরকার আছে। যেমন কি আছে? সাইক্লোস্পোরিন আছে, মেথোট্রেক্সেট আছে, অ্যাজাথ্রিওপিন আছে, অ্যাজাথ্রিওপিন আছে। আর সবচেয়ে কমন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ কি সবচেয়ে অ্যাভেলেবল আমরা ইউজ করি? কর্টিকোস্টেরয়েড আছে। ওকে? আর ফাইনালি হচ্ছে কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি দিতে পারে। মনোক্লোনাল অ্যান্টিবডি অ্যাডমিনিস্ট্রেশন, এটা সম্পর্কে আমি ঠিক পরের পোর্শনটাতে পড়াবো। আজকে আমাদের শেষ টপিকটা পড়াচ্ছি, which is গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ। এটা আজকে আমাদের শেষ টপিক, এবং এটা দিয়ে আমাদের ইমিউনোলজি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আজকে। এবার চলো তাহলে গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ কি। ব্যাপারটা সিম্পল। আমি এখানেও ট্রান্সপ্লান্টেশন করবো, কিন্তু কোন ট্রান্সপ্লান্টেশন? এখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে। ওকে? বোন ম্যারো, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের আগে কি করা হয় কেউ আমাকে বলতে পারবে? আমি আপনার বোন ম্যারো, আপনার মনে করেন লিউকেমিয়া আছে, বা আপনার মনে করেন মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার মাইলোডিসপ্লেসিয়া আছে, বা আপনার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আছে, আমি আপনাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতেছি আপনার ফ্যামিলি কোনো মেম্বারের কাছ থেকে বোন ম্যারো অ্যাসপিরেট করে। এখন আমাকে এটা বলেন, আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন আগে আমি আপনার কি করব? প্রথম কাজ কি করব? প্রথম কাজ মনে রাখবেন, প্রি এক্সিস্টিং বোন ম্যারো ইররেডিয়েশন করতে হবে। যে কোনো ভাবে হোক পুরোনো বোন ম্যারো মাইরা ফেলতে হবে। আপনার যত বোন ম্যারো আছে, আপনার শরীরে যত প্রি এক্সিস্টিং বোন ম্যারো, ভালো হোক খারাপ হোক, না থাকুক তাহলে আরো ভালো, যেভাবে হোক আপনাকে বোন ম্যারো অ্যাপ্লিসিয়াতে আমাকে নিয়ে যেতে হবেই হবে। বোন ম্যারো অ্যাপ্লিসিয়াতে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা হয়। ঠিক আছে? বাট সমস্যাটা কি? বোন ম্যারো অ্যাপ্লিসিয়া আমি করে ফেললাম,
তারপরও যদি এনি প্রি এক্সিস্টিং ইফ এনি প্রি এক্সিস্টিং টি সেল সার্ভাইভস টি সেল সার্ভাইভস তখন ঝামেলাটা কি হবে জানেন? আপনি মনে করেন সরি আপনি মনে করেন ট্রান্সপ্লান্টেশন করে ফেললেন। ওকে, ট্রান্সপ্লান্টেশন করে ফেলার পরে সমস্যাটা হবে কি জানেন? নিউ বোন ম্যারো, আপনাকে একদম নতুন যে বোন ম্যারোটা দেওয়া হয়েছে, নিউ বোন ম্যারো ওয়ার্কস অ্যাজ হোস্ট। এই নতুন বোন ম্যারোটা আপনার হচ্ছে হোস্ট বোন ম্যারো হিসেবে কাজ করে। আর আপনার যে প্রি এক্সিস্টিং এন্ড রেকগনাইজেস, আপনার যে প্রি এক্সিস্টিং আগের থেকে আপনার যে বোন ম্যারোটা শরীরে ছিল, যেটাকে আমরা ইরেডিয়েশন করে মেরে ফেলার চেষ্টা করছি, আপনার প্রিভিয়াস বোন ম্যারোর যে টি সেল গুলা বেঁচে ছিল, অ্যাজ ওদেরকে ফরেন প্যাথোজেন হিসেবে বা ফরেন অ্যান্টিজেন হিসেবে আপনার রেকগনাইজ করে। ওকে, যখনই এই রেকগনাইজটা করবে তখনই ডেভেলপস ডেভেলপস অ্যান্টিবডি এগেনস্ট ইট ডেভেলপস অ্যান্টিবডি এগেনস্ট ইট তারপরে গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ। এটা মনে রাখবেন কিভাবে? খুব সহজ করে এটা মনে রাখবেন এখনকার বর্তমানে সবচেয়ে আলোচিত এবং সর্বপরিচিত জেনোসাইডটা দিয়ে, ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন যে ঘটনাটা ঘটতেছে। ইসরায়েল প্যালেস্টাইনকে মারতে 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 এখন এমন অবস্থা করে ফেলছে, প্যালেস্টাইনে যদি একটা সময় আসে যে 10 জন 15 জন প্যালেস্টিনিয়ান বেঁচে থাকে, ইসরায়েলের বাহিনী, ইসরায়েলের সিভিলিয়ানরা এসে বলবে, এই মিয়া প্যালেস্টাইন আবার কি জিনিস, ফিলিস্তিনি মানুষ আবার কি জিনিস, গাজার মানুষ আবার কি জিনিস, এটা ইসরায়েল ছিল, ইসরায়েল আছে, ইসরায়েল থাকবে বইলা উল্টা ওরা প্যালেস্টিনিয়ানদের মাইরা থাপড়ায় থাপড়ায় খেতে খেতে বলবে কি ভাগে দেশ থেকে, পুরো প্যালেস্টাইনকে ইসরায়েল বানিয়ে ফেলবে। যেটা মানে ভবিষ্যৎবাণীতে আছে, এখন হচ্ছে ওইরকমই ঘটনার দিকে আমরা প্রোগ্রেশন হতে দেখতেছি। তো ইসরায়েল যে কাজটা করে না, ইসরায়েলের কাজটা গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজের ব্যাপারটা একদম হুবহু সেম। ইসরায়েল ভার্সেস প্যালেস্টিনিয়ান এই ওয়ারটা দিয়ে আপনি মনে রাখতে পারেন। ওকে, তো গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ যেরকম সিভিয়ার মরবিড এবং খুবই পেইনফুল একটা জিনিস, সেরকম আমাদের এই যে কারেন্ট যে ওয়ারটা চলতেছে, ওয়ারটার ব্যাপারটা অনেকটা সেম, very much painful upon the people of Gaza, Palestinians and all the Muslims in the world. তো কথা হচ্ছে, আপনি ট্রান্সপ্লান্টেশনে এই গ্রাফ ভার্সেস হোস্ট ডিজিজ যাতে প্রিভেন্ট করতে হয়, প্রিভেন্ট কিভাবে করবেন জানেন? ডোনার আছে না, ডোনার ট্রান্সপ্লান্টেশন, ডোনার ট্রান্সপ্লান্টেশন হওয়ার আগে, প্রি ডোনার ট্রান্সপ্লান্টেশন, আপনি ডোনার ট্রান্সপ্লান্টেশন হওয়ার আগে ক্লিয়ার অল টি সেলস, ক্লিয়ার অল প্রিভিয়াস টি সেল। আপনি সমস্ত আপনার শরীরে যে প্রি এক্সিস্টিং যত টি সেল ইরেডিয়েশন করলেন, ঠিক আছে, করার পর কিছু টি সেল বাঁচতে থাকার রিস্ক থেকে যায়, ওই সব কিছুকে ক্লিয়ার করে মেরে ফেলবেন। কি দিয়ে? একটা মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে। এই যে বললাম না মনোক্লোনাল অ্যান্টিবডি অ্যাডমিনিস্ট্রেশন করবেন, এই মনোক্লোনাল অ্যান্টিবডি কি ইউজ করবেন? অ্যান্টি থাইমোসাইটিক ইমিউনোগ্লোবিউলিন, অ্যান্টি থাইমোসাইটিক ইমিউনোগ্লোবিউলিন ইউজ করবেন। এটা ইউজ করলে প্রিডোনার ট্রান্সপ্লান্টেশনের আগে যদি আপনি এটা ইউজ করেন, আপনার যদি কোনো কারণে বাই চান্স ইরেডিয়েশন বা হইতেছে আপনার পুরো বোন ম্যারো অ্যাপ্লিসিয়ার পরেও কিছু টি সেল বেঁচে থাকে, সেই টি সেল গুলো মরে যাবে, আপনি একদম কমপ্লিট অ্যাপ্লিসিয়া ডেভেলপ করবেন, তারপর আপনাকে নতুন যে বোন ম্যারোটা আপনাকে ট্রান্সপ্লান্টেশন দেওয়া হবে, সেটাই আপনার হোস্ট বোন ম্যারো হিসেবে কাজ করবে। সো আলহামদুলিল্লাহ, আমাদের ইমিউনোলজি অফিসিয়ালি পড়ানো শেষ। কারো কোনো কোশ্চেন আছে? ট্রান্সপ্লান্টেশন, টিউমার ইমিউনিটি, টিউমার সার্ভেলেন্স, তারপর রিজেকশন, অটো ইমিউন ডিজিজ, টলারেন্স, কোনো কোশ্চেন আছে? আমি আপনাদের অনেক কিছু পড়াই নাই, কারণ এর মানে প্রিভিয়াস অনেকগুলো নোট আছে, বা আপনি ইমিউনোলজিতে দেখবেন যে অনেক কিছু পড়াইতেছে, অনেক কিছু ছাইড়া দিতেছে স্যারেরা। এত কিছু লাগবে না, আপনাকে যতটুকু পড়াইছি এইটুকু আমাদেরকে জামান স্যার পড়াইছে, আর তার ছাড়া জামান স্যারের খুব ওল্ড যে লেকচার গুলো আছে ওগুলা মিলে আপনাদেরকে পড়াইছি। জামান স্যারের লেকচার পড়ে যদি আপনি ইনশাল্লাহ পরীক্ষার হলে যান,